ঝাড়গ্রাম ঘোরাতে। ঝাড়গ্রাম ভ্রমণে এসে তো বৃষ্টি নেমে গেছে, পুরো ভিজে গেছিলাম। রেডি হয়ে গেছি, 4:45 বাজে। এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়বো। ডানকুনি স্টেশনে চলে এসেছি। ডানকুনি স্টেশনে পৌঁছে দেখলাম হাওড়া ট্রেন অলরেডি চলে গেছে, তাই জন্য আমরা শিয়ালদা লোকাল ধরে বালি গেলাম। বালি থেকে ট্রেন চেঞ্জ করে আজকে আমরা যাব হাওড়া। তার আগে আমাদের ইন্ট্রোডাকশনটা তোমাদের জন্য আরো একবার। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আজকে ঝাড়গ্রাম ঘোরাতে। বালি স্টেশনে পৌঁছে দেখলাম ঘড়ির কাঁটায় তখন 5:40। ব্যান্ডেল হাওড়া লোকাল অলরেডি বালি স্টেশনে পৌঁছে গেছে। আজকে আমরা এই বালি স্টেশন থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে হাওড়া স্টেশনে পৌঁছাবো। এসে গেছে হাওড়া প্ল্যাটফর্মে। হাওড়ার প্ল্যাটফর্ম থেকে এবার নিউ প্ল্যাটফর্মের দিকে যাবো। সুপারফাস্টের টিকিট কেটে এখন মানে হাওড়া থেকে আমাদের লোকাল ধরে খড়গপুর হয়ে এখন যেতে হবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কারণ ইস্পাত লোকাল এত লেট, 6:30 ছাড়বে বেলা 11টায়। ইনকোয়ারি থেকে জানালো 6:30টায় ট্রেন আছে খড়গপুরের জন্য। 6:10-15 হাওড়া স্টেশন পৌঁছে ইনকোয়ারিতে গিয়ে টিকিটের কনফার্মেশন নিতেই শুনলাম ট্রেন নাকি রিশিডিউল হয়েছে। ইস্পাত লোকাল নাকি 6:30টার বদলে 11টার পর ছাড়বে, তাই জন্য এতক্ষণ অপেক্ষা করা মোটেই সম্ভব ছিল না। আমরা উঠে পড়লাম তাই জন্য মেদিনীপুর লোকালে, যেটা যাবে খড়গপুর হয়ে। সুপারফাস্ট ইস্পাত এক্সপ্রেসের টিকিট কেটেও আমাদের কিন্তু যেতে হচ্ছে আজকে লোকাল ট্রেনে চেপে, কারণ এতটাই রিশিডিউল হয়েছে ট্রেনের, যেটা আমাদের পক্ষে হাওড়া স্টেশনে প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করা একদমই সম্ভব ছিল না তোমাদের ছোট সোনা রিদ্ধাঙ্গকে নিয়ে। জানলার ধারে সিটে বসে মুড়িচপ খেতে খেতে অনেকটা সময় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দিলাম। তারপরে একটানা একটা ঘুম দিয়ে প্রায় 2.5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম খড়গপুরে। নেমে গেছি খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনে নেমে এবার স্টেশনের বাইরে যাচ্ছি। চলে এসেছি খড়গপুর স্টেশনের বাইরে, খড়গপুর টিকিট কাউন্টারের কাছে। এবার এখান থেকে দেখবো যদি কোনো বাস অথবা কোনো গাড়ি ভাড়া পাওয়া যায় যাওয়ার জন্য, কেননা ট্রেন প্রচণ্ড লেট। কিভাবে যে পৌঁছাবো আজকে জানি না, সমস্তটাই জানাবো ভিডিওতে, তবে দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা একটা গাড়ি করে নিয়েছি, এই গাড়ি করেই আজকে আমরা কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রামের আশেপাশে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। গাড়িতে উঠে বসে পড়েছি, গাড়ি আমাদের ছুটতে শুরু করলো। আমরা খড়গপুর স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম, সেই গাড়ি করে আমাদের গাড়ি অলরেডি হাই রোডে উঠে পড়েছে। ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। আজকে ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, বেশ ভালো ওয়েদার। খড়গপুর হয়ে যখন বাই রোড আমরা যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে, যেতে যেতে বেশ কয়েকটি খড়গপুরের নামি প্যান্ডেল পড়লো, দেখলাম আমরা বাইরের থেকেই, মানে আমরা গাড়ির ভেতর থেকে নামিনি। আর কলকাতায় তো আমাদের সেরা পুজো, কলকাতার পুজোগুলো তো ঘুরে দেখিয়েছি আমরা অনেকগুলোই। প্রচণ্ড গাড়িটা নড়ছে যেহেতু গাড়ি অন রোডে চলছে। যাই হোক, তো কলকাতায় আমরা এত ভালো ভালো পুজো প্যান্ডেল দেখেছি, তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করেছি। আমার নতুন ব্লগে তো তোমরা দেখতে পারবে, ঝাড়গ্রামের ট্যুর ব্লগটা পুরোটাই আসবে। ট্রেনের কিছু সমস্যার জন্য আমরা তো বাই রোডে খড়গপুর থেকে গাড়ি নিয়ে বেরালাম। তোমরা কিভাবে পৌঁছাতে পারো ঝাড়গ্রামে সেটাও আমি জানাবো এই ভিডিওতেই। হাই করে দাও, হাই 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 হাই, বলো কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আমরা সব রকম প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে চললাম ঝাড়গ্রামের দিকে। আমরা কিন্তু ট্রেনের টিকিট কেটেছিলাম ইস্পাতে, যেই ট্রেনটি রিশিডিউল হওয়ার কারণে আমরা কিন্তু 6:30টায় বেরিয়ে পড়েছিলাম লোকাল ট্রেন ধরে খড়গপুর স্টেশনের বাইরে থেকে একটা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম 2,500 টাকার বিনিময়। এই গাড়ি করেই আজকে আমরা কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রামের আশেপাশের এলাকাটা ঘুরে দেখব। তবে তোমরা কিভাবে ট্রেনে করে পৌঁছাতে পারো ঝাড়গ্রামে সেটা তোমাদের এই ভিডিওতে আগে জানিয়ে দিই।
তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো স্টেশন থেকে প্রথমেই পৌঁছে যেও হাওড়া স্টেশন। হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস অথবা ইস্পাত এক্সপ্রেস ধরেই ঝাড়গ্রাম স্টেশনে নামতে হবে এবং স্টেশনের বাইরে পেরিয়ে তোমরা একটা অটো অথবা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে নেবে ঝাড়গ্রামের এই সমস্ত আমরা যেগুলো তোমাদের ঘুরে দেখাবো সেই সমস্ত এলাকাগুলো ঘুরে দেখার জন্য। আজকে বন্ধুরা আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবুজ বনানীতে ঘেরা ঝাড়গ্রামের সর্বপ্রথম ঘুরিয়ে দেখাবো চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি, সাবিত্রী মন্দির এবং ঝাড়গ্রাম রাজবাড়ি। এবারে আসি ঝাড়গ্রামে গিয়ে তোমরা কোথায় থাকবে। আমরা যেহেতু ওয়ান ডে প্ল্যান করেছিলাম, দিনে গিয়ে দিনেই ফিরে এসেছিলাম, তাই জন্য আমাদের হোটেলের প্রয়োজন হয়নি। তবে তোমরা যদি চাও এখানে হোটেল নিয়েও রাত্রিবাস করতে পারো। ঝাড়গ্রামটা সম্পূর্ণ ঘুরে দেখার জন্য তোমরা যদি হাতে সময় রাখো 1 বা 2 দিন, তাহলে কিন্তু তোমরা ঝাড়গ্রামের আশেপাশে মানে স্টেশনের আশেপাশে রুম নিতে পারো অথবা ঝাড়গ্রাম রাজবাড়িতে আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখতে পারো। ঝাড়গ্রামে রাত্রিবাস করার জন্য কিন্তু হোটেলের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকটা হোটেল আছে, 800 থেকে 1000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আমাদের গাড়ি এসে পৌঁছালো বিস্তীর্ণ অরণ্যে ঘেরা কনক অরণ্যে, আর এই কনক অরণ্যের ভেতরেই আছে কনকদুর্গা মন্দির, চিল্কিগড়ে সেই প্রসিদ্ধ কনকদুর্গা মন্দির। আর কনকদুর্গা মন্দিরের ঠিক পাশেই আছে ডুলুং নদী। আজকে তোমাদের সর্বপ্রথম কিন্তু আমি ঘোরাবো কনকদুর্গা মন্দির, এই জাগ্রত মা দুর্গার মন্দির। অবশ্যই কিন্তু তোমরা ঝাড়গ্রাম ঘুরতে গেলে দর্শন করে এসো। অরণ্যে ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশে মা দুর্গার এই মন্দির দর্শন করলে কিন্তু তোমাদের মন ভরে যাবে। ঝাড়গ্রামে প্রথমেই ঘোরাবো চিল্কিগড়ে কনক দুর্গা মন্দির। চলো তাহলে দর্শন করি কনক দুর্গা মন্দির। মন্দিরের প্রবেশের পূর্বেই আছে ডালা অর্কিড। ডালা অর্কিড থেকে 51 টাকার বিনিময়ে তোমরা ডালা সংগ্রহ করে নিতে পারো। ডালা সংগ্রহ করে নিজেদের গাড়িটা পার্কিং করে পায়ে হেঁটে মন্দিরে যেতে হবে। মন্দিরের পার্কিং জোন, এই এলাকায় গাড়ি রেখে পায়ে হেঁটে মন্দিরে যেতে হবে। ঝাড়গ্রামে এসে আমাদের প্রথম গন্তব্য চিল্কিগড়। চিল্কিগড়ে কনক দুর্গা মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি কনক দুর্গা মন্দিরের পার্কিংয়ে। এবার আমরা মন্দিরের দিকে প্রবেশ করার জন্য পায়ে হেঁটে এগিয়ে যাব। ডালা কিনে নিয়েছি। ঢোকার চারিপাশটা অপূর্ব সুন্দর। বর্ষাকালে এমনি প্রকৃতি সেজে উঠেছে একটা মনোরম দৃশ্য, খুব সুন্দর লাগছে, চারিদিক সবুজ আর সবুজ। অতি প্রাচীন এবং বৃহৎ বৃহৎ সবুজ বৃক্ষর দ্বারা পরিবেষ্টিত এই কনকঅরণ্য, এই গভীর কনকঅরণ্যের ভেতরেই আছে মাতা দুর্গার একটি মন্দির। এই মন্দিরকে ঘিরে বহু প্রাচীন কথা কথিত আছে। আজকে কিন্তু এই কনকঅরণ্যে মাতা দুর্গাকে দর্শন করতে আমরা পৌঁছে গেছিলাম ঝাড়গ্রামে। বৃহদাকার বৃক্ষের দ্বারা নির্মিত এই জায়গাটি যেন এক মায়াবী তপবনের সৃষ্টি করেছে। এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে দিতে মন্দ লাগবে না। আমরা মন্দিরে যাব বলে এগিয়ে চললাম এই তপবনের রাস্তা ধরে মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করতে করতে মন্দির সম্বন্ধে কিছু তোমাদের জানানো যাক। যতটুকু আমার জানা আছে সেইটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া মাত্র। তৎকালীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত চিল্কিগড়ের রাজা গোপীনাথের হাত ধরে এই ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। প্রায় শতাধিক বছর পুরনো, 500 বছরেরও বেশি পুরনো এই জাগ্রত প্রাচীন কনক দুর্গা মন্দির। এই মন্দিরে মাতা দুর্গা পূজিতা হন। কথিত আছে চিল্কিগড়ের রাজা গোপীনাথকে মা দুর্গা স্বয়ং নির্দেশ দিয়েছিলেন এই গভীর অরণ্যে মা দুর্গার মন্দির প্রতিষ্ঠা করার জন্য। আর মায়ের নির্দেশেই তিনি গড়ে তোলেন এই কনক দুর্গা মন্দির এবং মন্দিরে প্রতিষ্ঠা করেন মা দুর্গার একটি স্বর্ণ দ্বারা নির্মিত মূর্তি। আর তার সেই স্বপ্নাদেশে পাওয়া মাকে রূপদান করেছিলেন যোগেন্দ্রনাথ কামিল্যে। রাজার নির্মিত সেই স্বর্ণ মূর্তিটি চুরি যাওয়ার কারণে এখন এই মন্দিরে অষ্টধাতুর মা দুর্গাকে পূজা
করা হয়। আমরা 2025-এ দুর্গাপুজোর ষষ্ঠীর দিন মাকে দর্শন করতে গেছিলাম এই মন্দিরে। দুর্গাপুজোর 4 দিন কিন্তু এই মন্দিরে বিশেষ পূজার আয়োজন থাকে। মায়ের গর্ভগৃহের পঞ্চরত্ন মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে মায়ের যজ্ঞের একটি স্থান। আর এই মন্দিরে কিন্তু পূর্বে কিন্তু নরবলির ব্যবস্থা ছিল, তবে কালক্রমে এই প্রথা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। কনক দুর্গা মন্দির থেকে এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে ডুলুং নদী। কুল করে বয়ে যাচ্ছে ডুলুং নদী। কনক দুর্গা মন্দিরের ঠিক পাশ দিয়েই এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে ডুলুং নদী। অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে আকাশে শরতের আকাশে রোদ। কনক দুর্গা মন্দির থেকে এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলে পেয়ে যাবে ডুলুং নদী। ডুলুং নদী দেখেছো, ফুল করে নদী বয়ে যাচ্ছে। বর্ষার বৃষ্টিকে মাথায় নিয়ে কুলকুল করে বয়ে যাওয়া ডুলুং নদীকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে। গ্রামীণ রাস্তা ধরে বেশ খানিকক্ষণ এগিয়ে গিয়েই আমরা দেখতে পেলাম চিল্কিগড়ের রাজবাড়ির সিংহদুয়ার। প্রায় অর্ধভগ্ন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিশাল এলাকা জুড়ে এখনো বহু বছরের প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে এই অতি সূক্ষ্ম সুন্দর কারুকার্যমণ্ডিত এই প্রাচীন রাজবাড়িটি। তোমাদেরও যদি বন্ধুরা থাকে নেক্সট প্ল্যান ঝাড়গ্রাম ঘোরার, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভ্রমণ তালিকায় এই চিল্কিগড়ের রাজবাড়িটি অবশ্যই রেখো। ঝাড়গ্রাম ভ্রমণে এসে তো বৃষ্টি নেমে গেছে, পুরো ভিজে গেছিলাম, আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি চিল্কিগড় রাজবাড়িতে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি এখানে। রাজবাড়ির ভেতরে প্রবেশ অ্যালাউ নেই, তাই জন্য বাইরে থেকেই তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবার গাড়িতে উঠে যাব। এই যে আজকে আমাদের রথের সারথি দাদার সাথেই আমরা আজকে গ্রামের ট্যুরটা করছি। চিল্কিগড় রাজবাড়ি দেখে আমরা বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চিল্কিগড়ের রাজবাড়ি ঘুরে গাড়িতে উঠে বসলাম। ডুলুং নদীকে পেছনে পেলে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো সাবিত্রী মন্দিরের উদ্দেশ্যে। কনক দুর্গা মন্দির থেকে চিল্কিগড়ের রাজবাড়ির দূরত্ব 3 কিলোমিটার, আর কনক দুর্গা মন্দির থেকে সাবিত্রী মন্দিরের ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। চিল্কিগড়ের রাজবাড়ি, কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদীকে পেছনে পেলেই চিল্কিগড়কে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম সাবিত্রী মন্দির ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ঝাড়গ্রামের মূল শহরের উপরেই কিন্তু এই সাবিত্রী মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে কিন্তু মা দুর্গাকে সাবিত্রী রূপে পূজা করা হয়। মন্দিরে প্রবেশ করে চোখে পড়ল সাজানো গোছানো একটি ছোট্ট বাগান। বাগানে আছে একটি সুন্দর ফোয়ারা। পুরনো স্ট্রাকচার দেখো, কত সুন্দর মন্দিরটা। সুন্দরভাবে সাবিত্রী মায়ের দর্শন করলাম। মাতা দুর্গারই আরও একটি রূপ মাতা সাবিত্রী। সাবিত্রী মায়ের দর্শন করলাম। এই মন্দির সাধারণত খোলা থাকে সকাল 7:30 থেকে রাত্রি 8টা, তবে এখন দুর্গাপুজোর সময় সারাদিনই খোলা। আমি চলে এসেছি আজকে আমাদের শেষ গন্তব্য ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরেও ঢুকতে দেয় না, চিল্কিগড় রাজবাড়ির ভেতরেও প্রবেশ করতে দেয় না। বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি।
আজকে দুর্গাপুজোর ষষ্ঠী, আর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন আজকে তোমাদের দেখালাম ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির, সাবিত্রী মন্দির, আর এখন দেখাবো তোমাদের আমি একটা সুন্দর পুজো প্যান্ডেল ঝাড়গ্রামের। চলো তাহলে পুজো প্যান্ডেলটা দর্শন করাই। চলো দর্শন করাই ঝাড়গ্রামের একটা সুন্দর পুজো প্যান্ডেল। ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক ঢোকার মুখেই এই পুজো প্যান্ডেলটা। কলকাতায় তো অনেক পুজো প্যান্ডেল দর্শন করেছি, আজকে ঝাড়গ্রামে এসে এরকম একটা সুন্দর পুজো প্যান্ডেল দর্শন করতে পেরে আমি খুবই খুশি। কলকাতা থেকেও এতটা দূরে এসেও যে এত সুন্দর একটা দুর্গা প্রতিমা দর্শন করব, তার সাথে সাথে এত সুন্দর একটা মণ্ডপ, এত সুন্দর ভাবনার একটা প্যান্ডেল দর্শন করব ভাবতেও পারিনি। খুব ভালো লাগছে। বুকে খোলামেলা জায়গায় যদি খেতে চাও, এরকম কুড়ে ঘর করা আছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু জলে ভরে গেছে। এই রেস্টুরেন্টের এই যে হার্টগুলো আছে, এই কুড়ে ঘরগুলোয় বসে তোমরা রেস্টুরেন্টে খেতে পারো। বসে পড়লাম টেবিলে, খাওয়ার সার্ভ হয়ে গেল গরম গরম বিরিয়ানি এবং মাছ ভাত। খাওয়া দাওয়া সেরে নিয়ে গাড়িতে উঠে বিদায় জানিয়ে ঝাড়গ্রামকে এগিয়ে চললাম খড়গপুরের দিকে। পথের দুধারে ফুটে থাকা কাশফুলকে দেখতে দেখতে এগিয়ে চললাম খড়গপুরের বাস স্ট্যান্ডের দিকে। খড়গপুর হাইরোড থেকে চৌরঙ্গি থেকে ধরে নিয়েছি এসপ্ল্যানেডের জন্য বাস। এই বাসে করে আমরা কলকাতা যাব খড়গপুর থেকে। ট্রেনের আজকে যা অবস্থা, ট্রেনের ভরসা আর করা গেল না। ঝাড়গ্রাম ভ্রমণের এই পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের বান্ধবী পিয়ালি এখানেই বিদায় নিচ্ছি। টাটা টাটা।